নমস্কার। আমার আজকের নিবেদন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা রত্নদ্বীপ। আসুন শুনে নিই আজকের উপন্যাস। রাখাল ভট্টাচার্য খুসরুপুর স্টেশনের ছোটবাবু। বাড়ি বর্ধমান জেলার ময়নামতি গ্রামে। বয়স অনুমান 63 বর্ষ। শ্যামবর্ণ সুশ্রী যুবা পুরুষ। প্রবেশিকা পরীক্ষায় ফেল করিয়া রেলে ঢুকিয়াছিল। 5-6 বছর চাকরি করিতেছে। বেতন মাত্র 85টি টাকা। তবে মাঝে মাঝে টাকাটা সিকিটা উপরি যে পাওনা হয় না এমন নহে। রাখাল যখন ছোট ছিল সেই সময় তাহার পিতৃবিয়োগ হয়। তখন তাহারা 2 ভাই। পিতার মৃত্যুর 2 বছর পরেই ছোট ভাইটি মারা গেল। বিধবা মাতা কষ্টে শিষ্টে রাখালকে মানুষ করিতে লাগিলেন। গ্রাম হইতে 1 ক্রোশ দূরে একটি মাইনর স্কুল আছে, সেইখানেই রাখালকে ভর্তি করিয়া দিলেন। মাইনর পাশ করিয়া 4টি টাকা মাসিক বৃত্তি পাইয়া বর্ধমানের মামার বাসায় থাকিয়া রাখাল প্রবেশিকা পর্যন্ত পড়িয়াছিল। মামা বর্ধমানের মোক্তার। যথাসময়ে রাখালের বিবাহ হইল। তাহার শ্বশুরবাড়ির গ্রাম হইতে অধিক দূরে নহে, 3 ক্রোশের ব্যবধান। বধূর মুখ দেখিয়া বিধবা বৎসর 2 বাঁচিয়াছিলেন। পৌত্রমুখ আর দেখা তাহার ভাগ্যে ঘটে নাই। মাতার মৃত্যুর পর রাখাল চাকরি অন্বেষণে বাহির হয়। খুসরুপুর স্টেশনে রাখাল বৎসর খানেক আছে। থাকিবার জন্য সরকারি বাসাও পাইয়াছে। সেটি এতই ক্ষুদ্র যে বাসা বলিলেও হয়, আবার খাঁচা বলিলেও চলে। স্টেশনের পানি পাড়ে তাহাকে 2 বেলা 2টি রাঁধিয়া দেয়। এজন্য তাহাকে বেতন বলো বকশিস বলো মাসে 2টি টাকা করে দিতে হয়। পাড়েজি রহড়কার ডাল এবং আলুকা ভুঞ্জি ছাড়া আর কিছুই রাঁধিতে জানেন না। তাহাও ডাল কোনোদিন কাঁচা থাকে, কোনোদিন ধরিয়াও যায়। তরকারিতে কোনোদিন লবণ থাকে, কোনোদিন থাকে না। রাখালের বড় কষ্ট। রাখালের স্ত্রী লীলাবতীর বয়স এখন 49 বর্ষ। লোকে তাহাকে বলে, এত কষ্ট পাইতেছ, স্ত্রীকে লইয়া আসো না কেন? রাখাল বলে, এইবার আনিব। আসল কথা, তাহার স্ত্রী বিদেশে আসিয়া থাকিতে চাহে না। 2 বছর পূর্বে রাখাল যখন জামুই স্টেশনে ছিল, তখন অনেক সাধ্য সাধনা করিয়া স্ত্রীকে একবার লইয়া আসিয়াছিল। কিন্তু দিন 15 থাকিয়াই লীলাবতী এমন কান্নাকাটি আরম্ভ করিয়া দিল যে টেলিগ্রাফ করিয়া শ্বশুরকে আনাইয়া তাহাকে ফিরিয়া পাঠাইতে হইল। লীলা নিজ পিত্রালয়েই থাকে। ময়নামতিতে বড় একটা আসে না। শাশুড়ি নাই, আনিবেই বা কে? বাড়িতে কেবল রাখালের এক জ্যাঠতুতো ভাই সপরিবারে বাস করেন। স্বামী ও স্ত্রীর প্রণয় ভালোবাসার কথা রাখাল উপন্যাসেই পাঠ করে, বন্ধুবান্ধবের মুখে গল্প শোনে। নিজ জীবনে সেই রসাস্বাদন কখনো করে নাই। বিবাহের পর রাখাল যখন বাড়ি ছিল, লীলাবতী তখন বালিকা। উভয়ের মধ্যে সর্বদাই দেখা সাক্ষাতের সুযোগও তখন ছিল না। তাহার পর হইতেই সে বিদেশী। উমেদারিতে কিছুকাল গিয়াছে। 5-6 বছর চাকরি করিতেছে। প্রতি বছরেই অন্তত একবার করিয়া হয় ছুটি লইয়া, নয় পীড়ার ভান করিয়া রাখাল দেশে গিয়াছে। দীর্ঘকাল পর স্বামীকে পাইলে স্ত্রীর যেরূপ আহ্লাদ হওয়ার কথা, লীলাবতী সেই ভাব নাই। কই, রাখাল তো কখনোই দেখে নাই। কই, ফিরিয়া আসিবার সময় সে কখনোই রাখালকে তো বলে নাই আর 2 দিন থাকো, কিংবা আবার কবে আসিবে। স্বামীর প্রতি লীলাবতীর যেমন কেমন একটা নির্লিপ্ত ভাব। লেখাপড়া জানে। রাখাল তাহাকে মাঝে মাঝে পত্রও লিখিয়া থাকে। রাখালে 2-3 খানি পত্রের পর লীলা একখানি উত্তর লেখে, তাহাও অত্যন্ত সংক্ষিপ্ত। তুমি কেমন আছো? আমরা ভালো আছি। এইরূপ 2-4টি মামুলি কথা মাত্র। রাখাল একবার ভাবে, এতদিন উভয়ে একত্র বাসে যথেষ্ট সুযোগ হয় নাই বলিয়াই লীলাবতী মনে
বয়সোচিত অনুরাগ সঞ্চার হয় নাই। কিছুদিন একত্রে থাকিতে থাকিতে তাহার সম্বন্ধটি স্বাভাবিক মধুরতা প্রাপ্ত হইবে। এইবার রাখাল স্ত্রীকে আনিবার উদ্যোগ করিতেছে। দিন স্থির হইয়াছে 17 মাঘ। পিত্রালয়ে থাকিলে পাছে বাড়ির লোকের কুমন্ত্রণায় আসিবার সময় বাকিয়া বসে, তাই তাহাকে 2রা মাঘ নিজেদের বাড়িতে আনাইয়া রাখিয়াছে। তারিখ হিসাব করিয়া রাখাল 1 সপ্তাহ ছুটির দরখাস্ত করিয়াছিল, কিন্তু ছুটি মঞ্জুর হয় নাই। রেলের চাকরিতে ছুটি আবশ্যক মতো পাওয়াই যায় না প্রায়। একবার এক ব্যক্তি পিতার মৃত্যুর পর বাড়ি গিয়া আদ্য শ্রাদ্ধ করিবে বলিয়া ছুটি চাহিয়াছিল। সাহেব হুকুম দিলেন, এখন ছাড়িতে পারি না, 2 মাস পর শ্রাদ্ধ করিও। এরূপ অবস্থায় রেলের সকল চাকর যাহা করিয়া থাকে, রাখালও তাহাই করিবে স্থির করিয়াছে। একদিন পূর্বে 16 মাঘ সিক রিপোর্ট অর্থাৎ পীড়ার ভান করিয়া সন্ধ্যার গাড়িতে বাড়ি যাইবে। পরদিন স্ত্রীকে লইয়া যাত্রা করিয়া তৎপর দিন অর্থাৎ 18 মাঘ বেলা 9টার গাড়িতে আসিয়া পৌঁছবে। স্টেশন মাস্টার সম্মতি দিয়াছেন। রেলের ডাক্তারবাবুটিও অত্যন্ত সদাশয় ব্যক্তি, তিনিও সার্টিফিকেট দিবেন বলিয়া প্রতিশ্রুত হইয়াছেন। তা দেখিতে দেখিতে রাখালের বাড়ি যাইবার ধার্য দিন উপস্থিত হইল। বেলা 3টার সময় স্টেশনে গিয়া সে সিক রিপোর্ট করিল। বড়বাবু সংবাদ যথানিয়মে তার যোগে হেড অফিসে এবং ডাক্তারবাবুকে জানাইলেন। জিনিসপত্র গুছাইয়া বিছানা বাঁধিয়া সন্ধ্যা 7টার প্যাসেঞ্জারে রাখাল রওনা হইবে। পানিপাড়ে খানকত রুটি এবং আলু বেগুন ভাজা প্রস্তুত করিয়া দিয়াছিল, তাহাই খাইয়া রাখাল শালপাতায় জড়াইয়া তোয়ালেতে বাঁধিয়া লইল। গাড়িতেও খাইবে। সঙ্গে 1 সরা জলও লইল। বড়বাবু স্ত্রী পান সাজিয়া ভিজা ন্যাকড়ায় জড়াইয়া দিয়াছিলেন। গাড়িতে উঠিবার সময় বড়বাবু তাহা রাখালের হাতে দিলেন এবং অনুরোধ করিলেন, যদি অসুবিধা না হয় তবে 1 নাগরি ভালো খেজুর গুড় যেন রাখাল তাহার জন্য লইয়া আসে। গাড়ি ছাড়িয়া দিল। রাখালের বাড়ি ময়নামতি গ্রাম। মেমারি স্টেশন হইতে 2.5 ক্রোশ পথ। গাড়ি হইতে নামিয়া একজন মুটিয়ার মাথায় ব্যাগ দিয়া বেলা 9টার পূর্বেই রাখাল বাড়ি পৌঁছিল। অঙ্গনে প্রবেশ করিয়াই রাখাল দেখিল সকলের মুখ অত্যন্ত গম্ভীর এবং বিষণ্ণ। একটা অজ্ঞাত বিপদাশঙ্কায় তাহার সর্বাঙ্গ হঠাৎ শিহরিয়া উঠিল। বৌদিদি তখন গোহালের বাহিরে দাঁড়াইয়া গায়ে দোহাইতেছিলেন। রাখালের কণ্ঠস্বর শুনিয়াও মুখ ফিরিয়া চাহিলেন না। দাদার বৃদ্ধা শাশুড়ি নামাবলী গায়ে দিয়া সাজি হস্তে উঠানের প্রান্তস্থিত করবী গাছ হইতে ফুল তুলিতেছিলেন। তিনিও মুখ ফিরাইয়া রাখালের পানে 1 নজর মাত্র চাহিয়া আবার সকার্যে মনোনিবেশ করিলেন। ঝি হারানির মা জলের ঘড়া কাঁখে করিয়া রাখালের সম্মুখ দিয়াই চলিয়া গেল। একবার মুখ তুলিয়াও জিজ্ঞাসা করিল না, দাদাবাবু ভালো তো? কেবল তাহার ভ্রাতুষ্পুত্রী 10ম বর্ষীয়া বালিকা স্বর্ণলতা ধীরে ধীরে আসিয়া রাখালের হাতখানি ধরিয়া স্নেহভরে বলিল, ছোট কাকা। রাখাল শঙ্কিত স্বরে বলিল, খুকি, সবাই কেমন আছে? ভালো আছে। তোর বাবা কোথায়? কি জানি। কোথাও বেড়াতে গিয়েছে নাকি? হ্যাঁ। আমার চিঠি তোরা পেয়েছিলি? বলিতে বলিতেই রাখাল বড় ঘরের বারান্দায় উঠিল। একবার উৎসুক হইয়া চারিদিক নেত্রপাত করিল। যাহা খুঁজিতেছিল তাহার কোনো চিহ্ন কোথাও দেখিল না। এমন সময় বধূ ঠাকুরানী আসিয়া দাঁড়াইলেন। রাখাল তাহাকে প্রণাম করিয়া বলিল, ভালো আছো বৌদিদি? আছি। বৌদিদি স্বর বিষণ্ণ, চক্ষু আনত। আমি আজ এসে পৌঁছবো বলে চিঠি লিখেছিলাম, সেই চিঠি কি তোমরা পাওনি? পেয়েছিলাম। দাদা কোথায়? কোথাও বেরিয়েছেন। ছোট খোকা ভালো আছে? বলিতে বলিতেই রাখাল বড় ঘরের মধ্যে প্রবেশ করিল।
ভালো আছে। বড় তেষ্টা পেয়েছে বৌদিদি, এক গ্লাস জল দাও তো। তুমি হাত পা ধুয়ে ফেলো, আমি জল খাবার আনি। বলিয়াই বধূ ঠাকুরানী প্রস্থান করিলেন। রাখাল তৎপশ্চাৎ বারান্দায় আসিয়া হস্তপদাদি প্রক্ষালন করিল। আবার ঘরে আসিয়া তক্তপোষের ওপর বসিল। উৎসুক নয়নে দ্বারের পানে চাহিয়া রহিল। তাহার মনে আশা ছিল বৌদিদি বোধহয় লীলাবতীর হাতেই জলখাবার পাঠাইয়া দিবেন। কিন্তু কিয়ৎক্ষণ অপেক্ষা করিতেই তাহার সেই আশা ভঙ্গ হইল। বহুদিদি জলখাবার লইয়া প্রবেশ করিলেন। একটি রেকাবিতে 2টি রসগোল্লা আর 1 গ্লাস জল। স্বর্ণলতা একটি ডিবার খোলে 2টি পান রাখিয়া চলিয়া গেল। রাখাল রসগোল্লা খাইতে লাগিল। বধূ ঠাকুরানী নীরবে উদাস দৃষ্টিতে বাহিরের পানে চাহিয়া রহিলেন। জল পান করিয়া গিলাস নামাইয়া রাখিয়া রাখাল বলিল, দাদা কতক্ষণে ফিরিবেন বৌদিদি? কি জানি, একখানা গরুর গাড়ি এখন থেকে বলে রাখতে হবে তো। বেলা 4টের সময় রওনা হতে হবে। সাহেব ছুটি তো দিলে না, ওই ব্যারাম হয়েছে বলে চলে এসেছি। তা এদিকে সব গোছানো আছে তো? বৌদিদি রাখালের পানে না চাহিয়া ঘাড় নাড়িয়া জানাইলেন, না। তাহার চক্ষু যুগল হইতে 2 ফোঁটা অশ্রু গড়াইয়া পড়িল। দেখিয়াই রাখাল বিস্মিত হইয়া বলিয়া উঠিল, কি হয়েছে বৌদিদি? বৌদিদি নীরব। রাখাল তখন তক্তপোষ হইতে নামিয়া বৌদিদির কাছে দাঁড়াইয়া কম্পিত স্বরে জিজ্ঞাসা করিল, সে কি বেঁচে নাই? বৌদিদি রাখালের পানে না চাহিয়াই বলিলেন, এমন কি সৌভাগ্য তার। তবে কি হয়েছে বলো বৌদিদি। কি হয়েছে তা তো জানি নে। আজ ভোর থেকে তাকে পাওয়া যাচ্ছে না। শুনিয়াই রাখালের মাথায় যেন বজ্রাঘাত হইল। রুদ্ধশ্বাসে বলিল, পাওয়া যাচ্ছে না? বলো কি, কোথায় গেল? ভগবান জানেন, তোমার দাদা খুঁজতে বেরিয়েছে। ক্ষণমাত্র চিন্তা করিয়া রাখাল বলিল, ঝগড়াঝাটি কিছু হয়েছিল? কই, তেমন কিছুই হয়নি। তবু কাল সন্ধ্যাবেলা প্রদীপ হাতে করে রান্নাঘরে যাচ্ছিল, পথের মধ্যে প্রদীপটা হাত থেকে পড়ে গেল। তুমি তাকে বকলে? আমি শুধু বলেছিলাম, ছোট বউ, 1 প্রদীপ তেল ফেলে দিলে আসে কোত্থেকে বলো দেখি। এই টানাটানি সংসার, একটু সাবধান হয়ে চলাফেরা করতে হয় তো। এই শুধু বলেছিলাম। তারপর তারপর আর কি, সারা সন্ধেবেলা মুখ গোঁজ করে রইল, রাত্রে ভালো করে খেলে না। রাখাল ভাবিল, ঘটনাটা বৌদিদি যত লঘুভাবে বর্ণনা করিলেন, আসলে তত লঘুভাবে শেষ হয় নাই। বোধহয় বৌদিদি তাহাকে খুব কড়া কড়া কথা শুনাইয়া দিয়াছিলেন। অভিমানিনী নিশ্চয় জলে ডুবিয়া আত্মহত্যা করিয়াছে। জিজ্ঞাসা করিল, কাল রাত্রে সে কোথায় শুয়েছিল? ও ঘরে। সেখানে আর কে শুয়েছিল? সে আর খুকি এক বিছানায় শুয়েছিল। তারপর কতক্ষণে উঠে গেল? তা তো খুকি বলতে পারে না, ছেলে মানুষ। রাত্রে শুয়েছে, একেবারে সকালবেলা ঘুম ভেঙেছে, জেগে উঠে আর তাকে দেখতে পায়নি। বাড়ির কোনো দরজা সকালে উঠে খোলা পেয়েছিলে? খিড়কির দরজা খোলা পেয়েছিলাম। রাখাল কয়েক মুহূর্ত চিন্তা করিয়াই শুষ্ক কণ্ঠে বলিয়া উঠিল, বৌদিদি, নিশ্চয়ই সে পুকুরে ডুবে মরেছে। আমি জেলেদের ডেকে আনি। বলিয়াই রাখাল জুতা পরিতে লাগিল। বৌদিদি তাহার জামা চাপিয়া ধরিয়া বলিলেন, থামো থামো ঠাকুরপো, এখন গোলমাল করো না। যদি ডুবেই থাকে, এখন জেলে ডেকে জাল ফেললে কি তাকে বাঁচাতে পারবে?
জলে মানুষ ডুবলে এতক্ষণ কি প্রাণ থাকে? আর যদি তাই হয়ে থাকে, আজ দিনের মধ্যেই সে ভেসে উঠবে। আর তা যদি না হয়, তাহলে রটনা করতে হবে তার বাপের বাড়ির ঝি কাল রাত্রে এসেছিল, ভোরবেলায় তাকে নিয়ে গেছে। কথা শুনিয়া রাখালের দেহের ভেতর দিয়া যেন বেদনার একটা বিদ্যুৎ বহিয়া গেল। সে বুঝিতে পারিল বৌদিদির কি সন্দেহ। ভাবিল তাহা হইতেই পারে না, অসম্ভব, অসম্ভব। বলিল, বৌদিদি, তুমি যা মনে করছো তা কখনোই নয়। হয়তো সে অভিমানে জলে ডুবে মরেছে, নয়তো সে সত্যি সত্যি বাপের বাড়ি পালিয়ে গেছে। আমি গোল করব না, কিন্তু একবার খিড়কির পুকুরের চারিধারটা ঘুরে আসি। যদি সে ডুবে মরে থাকে, তবে কোনো না কোনো চিহ্ন দেখিতে পাব। বলিয়াই রাখাল বাহির হইয়া গেল। রাখাল গিয়া পুষ্করিণীর চারিদিক ঘুরিয়া বেড়াইল, কিন্তু কোথাও কোনো প্রকার চিহ্ন বা সন্দেহজনক কিছুই দেখিল না। তখন ভাবিল, যদি ডুবিয়াই থাকে, তবে খিড়কির এই ক্ষুদ্র পুষ্করিণীতে ডুবিবে এমন কি কথা? হয়তো ডুব জলও ইহাতে নাই। সুতরাং বাটির অনতি দূরে সাধারণের ব্যবহার্য যেই পুষ্করিণী আছে, সেইখানে অন্বেষণ করা আবশ্যক। কিন্তু পুষ্করিণীতে অন্বেষণ করিতে গিয়া বিপদ হইল এই, ক্রমাগত পরিচিত লোকের সঙ্গে সাক্ষাৎ হইতে লাগিল। কি রাখালদা, কখন এলে? কি রাখাল কাকা, হঠাৎ যে? আরে রাখাল যে, বাবাজি ভালো আছো তো? ইত্যকার প্রশ্নে পদে পদে সে ব্যতিব্যস্ত হইয়া উঠিল। স্নানের বেলা, কেহ তৈলমর্দন করিয়া গামছা কাঁধে লইয়া স্নানে যাইতেছে, কেহ স্নান সমাপন করিয়া ফিরিতেছে। সুতরাং এরূপ অবস্থায় পুষ্করিণীর চারিপাশে ঘুরিয়া বেড়ানো রাখালের পক্ষে অসম্ভব হইয়া উঠিল। তাই সে বাড়ি ফিরিয়া আসিয়া ভগ্ন হৃদয়ে তক্তপোষের ওপর শুইয়া পড়িল। অল্পক্ষণ পর স্বর্ণলতা আসিয়া রাখালের পাশে বসিয়া স্নেহভরে তাহার মাথায় হাত বুলাইতে লাগিল। নীরবে চিন্তা করিতে করিতে রাখাল দুই চক্ষু সজল হইয়া উঠিল। এটুকু বালিকার চক্ষু এড়াইল না। কি বলিয়া কাকাকে সান্ত্বনা করিবে সে? কাকার ব্যথা কোথায় তাহাও সে বুঝিতে পারিয়াছে, কিন্তু অবোধ বালিকা তো কথা জানে না। আর কিছু ভাবিয়া না পাইয়া সে বলিল, কাকা, তামাক সেজে দেব? রাখাল সেই কথার উত্তর না দিয়া স্বীয় সজল নেত্রযুগল বালিকার পানে ফিরাইয়া বলিল, খুকি, তো ছোট কাকির কি হল? করুণ কণ্ঠে খুকি বলিল, তা তো জানি নে কাকা, বোধহয় বাপের বাড়ি চলে গেছেন। রাখাল আগ্রহ সহকারে বলিল, হ্যাঁ খুকি, আমারও তাই বিশ্বাস, নিশ্চয়ই সে বাপের বাড়ি গেছে। আচ্ছা খুকি, তোরা যে বিছানায় শুয়েছিলি, সেই বিছানায় কোনো চিঠি কিংবা কাগজ সকালে উঠে দেখিসনি? না কাকা, কোনো চিঠি তো দেখিনি। সে বিছানা কোথায়? ওই ঘরে গুটোনো আছে। আচ্ছা চল দেখি, বিছানাটা একবার ভালো করে খুঁজি। রাখাল শুনিয়াছিল আত্মহত্যা করিবা বা নিরুদ্দেশ হইবার পূর্বে অনেকেই কারণটা চিঠিতে লিখিয়া রাখিয়া যায়। দুজনে তখন উঠিয়া গিয়া বিছানার মধ্যে অনেক বিফল অনুসন্ধান করিল। বালিশগুলায় ওয়ার পর্যন্ত খুলিয়া দেখিল, কোথাও কিছুই নাই। ঘর হইতে বাহির হইয়া রাখাল তখন শুধু পায়ে পাগলের মতো উঠানে ঘুরিয়া ঘুরিয়া বেড়াইতে লাগিল। তাহার মনে হইতে লাগিল, বুকের ভেতরটাই যেন কে আগুন জ্বালিয়া দিয়াছে। বৌদিদি রান্নাঘরে রকে বসিয়া কুটনা কুটিতেছেন, ঝি অল্প দূরে বসিয়া ছোট খুকিকে দুধ খাওয়াইয়া দিতেছে। এই সকল দৃশ্য যেন রাখালের চোখে কায়া শূন্য স্বপ্নের মতো প্রতিভাত হইতে লাগিল। বারান্দায় দাঁড়াইয়া খুকি ডাকিল, কাকা, তামাক সেজেছি। কলিকাটি হাতে করিয়া খুকি ফু দিতেছে। খুকি সান্ত্বনাপূর্ণ করুণ কণ্ঠধ্বনি
রাখালের মনে পিপাসা জলের মতো অনুভূত হইল। এই দুঃখের সময় বাড়ির আর কেহই তাহার পানে ফিরিয়াও চাহিতেছে না। একমাত্র খুকিই তাহার ব্যথার অংশ বুক পাতিয়া লইয়াছে। রাখাল তখন বারান্দায় উঠিয়া ভূমির উপর বসিয়া দেওয়ালে পিঠ দিয়া তামাক খাইতে আরম্ভ করিল। কিয়ৎক্ষণ এইরূপে কাটিল। রাখালের দাদা চটি জুতা ফটফট করিতে করিতে বাড়ি ফিরিয়া আসিলেন। তিনি রাখালের অপেক্ষা 10 বছরের বড়। ম্যালেরিয়ার প্রকোপে দেহখানি কৃশ, চক্ষু কঠোরগত। দেখিলে বয়সের অপেক্ষা আরও 5-7 বছর অধিক বলিয়া মনে হয়। দাদাকে দেখিয়া রাখাল হুকা নামাইয়া তাহাকে প্রণাম করিল। কুশল প্রশ্নাদির পর হুকাটি টানিতে টানিতে তিনি জিজ্ঞাসা করিলেন, সব শুনেছ তো? শুনেছি। কোনো খোঁজ পেলেন? কিছু না। কাউকে তো মুখ ফুটে জিজ্ঞাসা করতে পারিনি। এই মুশকিল হয়েছে কি না? রাখালের বৌদিদি আসিয়া দাঁড়াইলেন। সকল শুনিয়া বলিলেন, এখন উপায়? গ্রামে যে এক্ষুনি ঢিঢি পড়ে যাবে। দাদা বলিলেন, আমি পাড়ায় বলে এসেছি বৌমার মায়ের হঠাৎ ব্যারাম হয়েছে, তাই বসন্তপুর থেকে লোক এসে রাত থাকতেই পালকি করে তাকে নিয়ে গেছে। রাখাল বলিল, দাদা, আমার বোধহয় সত্যি সত্যি সে সেইখানে গিয়েছে। বৌদিদি বলিলেন, কার সঙ্গে গেল? একলাই গিয়ে থাকবে। জানোই তো, পশ্চিমে যেতে বরাবরই তার ঘোর আপত্তি। নিতে আসছি আর এইবার নিয়ে যাবই সেই ভয়ে সে পালিয়ে বাপের বাড়ি গিয়েছে। বৌদিদি বলিলেন, তোমার যেমন কথা, বউ মানুষ একলা রাত্রির কাল এই 3 ক্রোশ পথ হেঁটে কখনো বসন্তপুরে যেতে পারে? রাখাল বলিল, মানুষটা তো ভারী একগুঁয়ে, জানোই তো বৌদিদি। বৌদিদি বিরক্তির স্বরে বলিলেন, জানি নে আবার, হাড়ে হাড়ে জানতে পেরেছি। এই 15 দিনেই আমার হাড় জ্বালিয়ে তুলেছিল। তা বলি, হ্যাঁ গা, রাখাল না হয় ছেলে মানুষ, তোমার তো বয়স হয়েছে। তোমার কি মনে হয় ছোট বউ হেঁটে একলাই বাপের বাড়ি গেছে? দাদা স্ত্রীর কথার সমর্থন বা প্রতিবাদ কিছুই করিতে না পারিয়া বলিলেন, যদি তাই গিয়ে থাকেন তাহলেই বা কি কাজটা ভালো হয়েছে? লোকে শুনলে কি বলবে? ছি ছি, গৃহস্থের মেয়ের এই কি ব্যবহার? বৌদিদি বলিলেন, সে কখনোই বাপের বাড়ি যায়নি, ডুবেও মরেনি, আমাদেরই ডুবিয়ে গেছে। দাদা গম্ভীর হইয়া বসিয়া রহিলেন। রাখাল বলিল, খাওয়া দাওয়া করে আমি বসন্তপুরে চলে যাই, দেখি কি ব্যাপার। বৌদিদি ঝঙ্কার দিয়া বলিলেন, তা দেখো গিয়ে, কিন্তু আমি বলে দিচ্ছি ঠাকুরপো, সে যদি সেখানে গিয়েই থাকে তবে আর কখনো তাকে এই বাড়িতে এনো না। সঙ্গে করে তাকে পশ্চিমে নিয়ে যেও, আর যেখানে খুশি নিয়ে যাও, কিন্তু এই বাড়িতে আর যেন সে না ঢোকে। আমরা গরিব গেরস্থ মানুষ, অমন দরজাল মেয়েকে বউ বলে পরিচয় দিয়ে ঘরে রাখতে পারবো না। রাখাল নীরবে মাথায় হাত দিয়া বসিয়া রহিল। প্রায় অর্ধঘণ্টা রাখাল এইরূপ মুহ্যমান হইয়া বসিয়া থাকিবার পর তাহার বৌদিদি আসিয়া বলিলেন, ঠাকুরপো, যদি বসন্তপুর যেতেই হয় তবে স্নান করে খেয়ে বেরিয়ে পড়ো। বসে বসে ভাবলে কি হবে, বেলা তো আর কম হয়নি। একটি দীর্ঘশ্বাস ফেলিয়া রাখাল উঠিয়া দাঁড়াইল, বলিল, তেল কোথায়? তেলের বাটি ওই কুলুঙ্গিতে আছে। বলিয়াই বৌদিদি আবার রান্নাঘরের দিকে গেলেন। ব্যাগ খুলিয়া রাখাল তাহার গামছাখানি বাহির করিল। মাথায় কিঞ্চিত তৈলমর্দন করিয়া গামছাখানি কাঁধে ফেলিয়া উঠানে নামিতেই সদর দরজা হইতে শব্দ আসিল, দাদা ঠাউর বাড়ি আছেন? রাখালে দাদা উঠানের আম গাছতলায় মোড়া পাতিয়া বসিয়া তামাক খাইতেছিলেন। বলিলেন, কে ও? আমি, বছর দিশেক। কেন? দরজা খোলেন, একটা জরুরি কথা আছে।
বছিরউদ্দিন গ্রামের চৌকিদার। তাহার জরুরি কথা কি জানিবার জন্য মুহূর্তের মধ্যে বাড়ি শুদ্ধ লোক চঞ্চল হইয়া উঠিল। রাখালও দাঁড়াইল। দাদা তাড়াতাড়ি গিয়া দরজা খুলিয়া দিয়া বলিলেন, এসো বছরউদ্দিন, এসো। তা খবর কি? পৌরবয়স্ক উন্নতকায় বলিষ্ঠ দেহ বছিরউদ্দিন, মাথায় নীল পাগড়ি, হস্তে এক প্রকাণ্ড লাঠি। অঙ্গন মধ্যে প্রবেশ করিয়া দাঁড়াইল। বাটি স্ত্রীলোকেরা একটু অন্তরে দাঁড়াইয়া উৎকর্ণ হইয়া রহিল। বছিরউদ্দিন বলিল, দাদা ঠাউর, আপনাদের ছোট বউকে কাল আত্রে কি তেনার বাপের বাড়ি পাঠিয়েছেন? দাদা বলিলেন, হ্যাঁ, কেন? তবে সে মাগি ঠিকই কয়েছিল। কাল দাদা ঠাউর এক পত্র রাত বাকি থাকতে ওই রোদ দিতে বেরিয়েছিল। দিব্যি ফুটফুটে চাঁদনি রাত। যখন গ্রাম ছাড়িয়ে প্রায় কোষখানেক পথ গেছি, ওই গাজনাতলার শহরের কাছাকাছি পৌঁছেছি, তখন দেখি যে রাস্তা দিয়ে দুই জনা বিটি ছাওয়া যাচ্ছে, একজন বেওয়া, একজন সদবা। যে বেওয়া সে বুড়ি, আর যে সদবা সে মুখে ঘোমটা দিয়েছিল। বয়সটাও ঠাউর পিনু না। অত আত্রে মাঠের পথে দুইজন বেটি ছাওয়া, সাথে কেউ মরদ নাই দেখে আমার মনে কেমন সন্দেহ হলো। তাই বন্যু, এত আত্রে কে যায়? হাঁক দিতেই তারা থমকে দাঁড়ালো। কাছে গিয়ে জিজ্ঞাসা করনু, কে তোরা, কোথা যাস? যে বেওয়া সে বললে, ওগো, আমরা যাচ্ছি গাজনতলা। তা জিজ্ঞাসা করনু, গাজনতলা কার বাড়ি যাস? বললে ভট্টাচার্যি বাড়ি। আমি বলনু, ভট্টাচার্যি বাড়ি? তা গাজনতলায় তো ভট্টাচার্যি কেউ নেই। মাগি চুপ করে রইল। তাই দেহে দা ঠাউর সন্দেহটা আমার মনে আরো দেড় হলো। জিজ্ঞাসা করনু, তো কে তোরা, কোথায় যাচ্ছিস? সত্যি করে বল, নইলে ধরে নিয়ে থানায় নিয়ে যাব। আমার নাম বছিরউদ্দিন শেখ চৌকিদার। এই না বলে দা ঠাউর হাত পা ছয় পিছু হটে এই নাটিটা মাথার উপর তুলে বনবন করে ঘোরাতে নাগনু। মাগি তখন কাঁপতে কাঁপতে বললে, দুহাই বাবা চৌকিদার, আমাদের মেরো না, আমরা চোর হ্যাচর নই। আমি সৌরভীর মা, বাড়ি বসন্তপুর। এই বসন্তপুরে এই বউটির বাপের বাড়ি কি না, ওই কেষ্টদাস ঘোষালের বাপ। বউটিকে বাপের বাড়ি নিয়ে যাচ্ছি। তা আমি বলনু, তবে যে বলি গাজনতলা ভট্টাচার্যি বাড়ি যাবি। সে বললে, না বাবা, ভুল বলেছি, ময়নামতি ভট্টাচার্যি বাড়ি থেকেই আসছি। এ সেই বাড়ির ছোট বউ। এ কথা শুনে তাদের ছেড়ে দিনু। কিন্তু মনে সন্দেহটা কিছুতেই গেল না দাদা ঠাউর। তাই বাড়ি ফিরে ভাবনু, যাই দাদা ঠাউরকেই জিজ্ঞাসা করে আসি। মাগি যা বললে তা ঠিক তো দাদা ঠাউর? দাদা গম্ভীরভাবে বলিলেন, ঠিক বলেছে। আচ্ছা, তবে আসি। সেলাম দাদা ঠাউর। চৌকিদার চলিয়া গেল। বাড়ির লোকের মন হইতে যেন একটা ভীষণ বোঝা নামিয়া গেল। ছোট বউ তবে পিত্রলয়ে গিয়াছে। পলাইয়া যাইলেও যাহা আশঙ্কা ছিল তাহার তুলনায় শতগুণ সহস্রগুণে ভালো। সৌরভীর মা এই বাটির বিশেষ পরিচিত, পূর্বে কতবার আসিয়াছে। আর কোনো ভয় নাই। লোকে একটু নিন্দা করিবে, তা করুক। যে নিন্দার উপক্রম হইয়া উঠিয়াছিল ভগবান তাহা হইতে রক্ষা করিয়াছেন। সকলে যেন নিঃশ্বাস ফেলিয়া বাঁচিলেন। রাখালের দুর্ভাবনাও দূর হইয়া মনটা বেশ খুশি হইয়া উঠিল। দাদা কিন্তু রাগ করিতে লাগিলেন, বলিলেন, ছি ছি, কেলেঙ্কারি কেলেঙ্কারি, দেখো দেখি একবার কাণ্ডখানা।
তা বাপের বাড়ি যদি যেতে হয় আমাদের বলে কই গেলেই তো হতো। আমরা বাড়ি শুদ্ধ লোক এতক্ষণ চোখে যে সর্ষে ফুল দেখছিলাম। আর কিছুই নয়, বৌমা নিশ্চয়ই কাঁদাকাটা করে মাকে চিঠি লিখেছিলেন, এরা তো আমায় যেতে দেবে না, চুপি চুপি সৌরভীর মাকে পাঠিয়ে দিও, আমি চুপি চুপি তার সঙ্গে যাব। তা বৌমা না হয় ছেলে মানুষ, বুদ্ধি নেই, তার মা তো আর ছেলে মানুষ নন, বুড়ো হয়েছেন। তা তার এই আক্কেল হলো না যে ওরকম করে আমার মেয়ে যদি রাত্রে পালিয়ে আসে লোকে কি বলবে? ছি ছি, কেলেঙ্কারি কেলেঙ্কারি। রাখাল স্নান করিতে গেল। তখন প্রায় দ্বিপ্রহর। স্নানের ঘাটে আর লোকজন নাই। রাখাল অনেকক্ষণ ধরিয়া স্নান করিল। স্নান করিতে লাগিল আর ভাবিতে লাগিল। চৌকিদারের কথিত বৃত্তান্ত শুনিয়া রাখালের মনে প্রথমটা যে আনন্দের লহরে উঠিয়াছিল তাহা অধিক্ষণ স্থায়ী হইল না। প্রথমটা সেটা পরিত্রাণের আনন্দ। মুখে সে যাহাই বলুক, যে সন্দেহ বৌদিদির মনে প্রবেশ করিয়াছিল সেই বিষম সন্দেহ সর্পের মতো রাখালের মনকেও দংশন করিয়াছিল। তাহার প্রথম অনুভূতি একটা জীবনব্যাপী লজ্জা ও অপমানে হস্ত হইতে অব্যাহতি লাভের আনন্দ। এখন স্নান করিতে করিতে আবার তাহার মনে অল্প অল্প অবসাদ আসিতে লাগিল। এই স্ত্রীর এই স্নেহ, এই ভালোবাসা, পাছে স্বামীর সঙ্গে বিদেশে যাইতে হয় তাই পলায়ন, এমন করিয়া দিক বিদিক জ্ঞান শূন্য হইয়া পলায়ন, এমন স্ত্রী লইয়া কি হইবে? জোর করিয়া ধরিয়া বাঁধিয়া লইয়া গেলেই বা কি হইবে? এমন স্ত্রী হইতে সাংসারিক সুখের আশা দুরাশা মাত্র। একবার দেখা করিবার জন্য অপেক্ষা করিল না? না হয় সঙ্গে নাই যাইত। এতদিনের পর একবার দেখা হইলে কি ক্ষতি ছিল? ক্রোধে অভিমানে রাখাল সেই জলের মধ্যে ফুলিয়া ফুলিয়া উঠিতে লাগিল। ভাবিতে লাগিল, দূর হোক, শ্বশুরবাড়ি যাইব না, তাহার সঙ্গে আর কোনো সম্পর্ক রাখিব না, আমি আবার বিবাহ করিব। এ সকল কথা চিন্তা করিতে করিতে স্নান ছাড়িয়া রাখাল গৃহে ফিরিয়া আসিল। আহারাদির পর শয্যায় শয়ন করিয়া রাখাল ভাবিতে লাগিল, আজ তো তার আর খসরুপুরে ফিরিয়া যাওয়া হয় না, করল বিকালের গাড়িতে যাইতে হইবে, পুনরায় বিবাহ করিবে, সে ইতিমধ্যে এক প্রকার স্থির করিয়া ফেলিয়াছে। ভাবিল, তথাপি লীলাবতীর সঙ্গে একবার শেষ কথাটা হওয়া উচিত। আজ বসন্তপুরে গিয়া তাহার সহিত খোলাখুলি কথাবার্তা কহিবে, বলিবে, আর 5 জনের স্ত্রী যেমন, তুমিও যদি সেই রূপ আমার স্ত্রী হইতে সম্মত হও তবে আমার সঙ্গে চলো। যদি তোমার অনিচ্ছা থাকে তবে আমাকে আজ স্পষ্ট করিয়া জবাব দাও, আমি অন্যত্র বিবাহ করিয়া সংসার ধর্ম করি। রাখাল ঘড়ি খুলিয়া দেখিল বেলা তখন 2টা। উঠিয়া কাপড় পরিয়া ছাতা ও ব্যাগটি মাত্র হাতে করিয়া পদব্রজে শ্বশুরালয়ে যাত্রা করিল। যখন সে দরজার বাহির হইতেছে তখন স্বর্ণলতা কোথা হইতে ছুটিয়া আসিয়া নিজ ক্ষুদ্র হাতটি তুলিয়া বলিল, কাকা। কি স্বর্ণ, আমার একটা কথা রাখবে? রাখাল একটু বিস্মিত হইয়া বলিল, কি কথা স্বর্ণ, বলো, রাখব। কাকা, কাকিমাকে বেশি বকো না। বকবে? এই দুঃখের সময়ও একটু মুচকি হাসিয়া রাখাল বলিল, আচ্ছা, বেশি বকব না। শুনিয়া বালিকার মুখখানি প্রফুল্ল হইল। আদরের স্বরে বলিল, কবে আসবে কাকা? কাল আসবো মা। বলিয়াই রাখাল সস্নেহে তাহার চিবুকের অগ্রভাগে স্পর্শ করিয়া পথে নামিয়া পড়িল। বসন্তপুর গ্রামখানি ক্ষুদ্র হইলেও শ্রীবৃদ্ধি সম্পন্ন। বাবু শারদাচরণ রায় ও তাহার ভাতৃগণ এই গ্রামে এবং পার্শ্ববর্তী কয়েকখানি গ্রামের পত্তনিদার।
কিন্তু সাধারণত লোকে ইহাদের জমিদার বলিয়া থাকেন। রাখালের শ্বশুর কৃষ্ণদাস ঘোষালও সম্পন্ন ব্যক্তি এবং জমিদার পরিবারের সহিত বন্ধুত্ব ও কুটুম্বিতা সূত্রে আবদ্ধ। সেদিন অপরাহ্নে দিবানিদ্রা সমাপন করিয়া কৃষ্ণদাসবাবু বৈঠকখানায় আসিয়া তক্তপোষের ওপর বসিয়াছেন। ডাকপিয়ন আসিয়া একখানি বাংলা সংবাদপত্র আর 2খানি চিঠি দিয়া গেল। চিঠিগুলো পাঠ করিতেছেন। এমন সময় প্রতিবেশী মুখুজ্জে মহাশয় হাত কাটা পিরান গায়ে দিয়া খড়ম পায়ে খটখট করিতে করিতে বারান্দায় উঠিয়াই জিজ্ঞাসা করিলেন, কাগজ এলো? কৃষ্ণদাসবাবু বলিলেন, হ্যাঁ এসেছে, আসুন। মুখুজ্জে মহাশয় তক্তপোষে উপবেশন করিয়া কাগজখানি কোলে তুলিয়া লইলেন। পিরানের পকেট হইতে চশমা বাহির করিয়া কোঁচার কাপড়ে কাঁচ 2খানি বেশ করিয়া পরিষ্কার করিলেন। তখন চশমাটি চোখে লাগাইয়া কাগজখানি খুলিয়া অত্যন্ত মনোযোগের সহিত পাঠ আরম্ভ করিলেন। বাংলা সংবাদপত্রের এইরূপ বুভুক্ষ পাঠক এই অঞ্চলে আর দ্বিতীয় নাই। প্রতি শনিবারে তীর্থের কাকের ন্যায় ইনি কৃষ্ণদাসবাবুর কাগজখানির জন্য প্রতীক্ষা করিয়া থাকেন। শনি ও রবি এই 2 দিনে সমস্ত কাগজখানি বিজ্ঞাপন তন্ন করিয়া পাঠ করিয়া ফেলেন। স্মরণশক্তিও ইহার অসাধারণ। 5 বছর পূর্বে কবে কোন শহরে আগুন লাগিয়া কত লক্ষ টাকা ক্ষতি হইয়া গিয়াছিল বলিয়া দিতে পারেন। উপস্থিত ইনি বুয়োর যুদ্ধর সংবাদে মশগুল হইয়া আছেন। প্রতি সপ্তাহের যুদ্ধ সংবাদ তাহার নখদর্পণে। আর শুধুই কি তাই, সমর কৌশলেও ইনি একজন অক্লান্ত সমালোচক। পাঠ করিতে করিতে উভয় পক্ষের সৈন্য সংস্থাপন কাগজ পেন্সিল লইয়া আঁকিতে বসিয়া যান। কোনো পক্ষ কোনো যুদ্ধে পরাজিত রইলে কিংবা ভ্রমের জন্য পরাজয়টি ঘটিয়াছে তাহার একটা সূক্ষ্ম তত্ত্ব আবিষ্কার করিয়া ফেলেন। কাগজে আঁকিয়া বলেন, হায় হায় হায়, জেনারেল উমুক যদি এইরকম না করে এইরকম করত, তাহলে কি এই যুদ্ধের ওদের হার হয়? কি ভুলটাই না করেছে, এটুকু বুদ্ধি নেই? বেটা জেনারেলগিরি করতে এসেছিস। প্রায় আধ ঘণ্টাকাল মনে মনে পাঠ করিবার পর মুখুজ্জে মহাশয় বলিলেন, যুদ্ধ সংবাদটা পড়ব নাকি? কৃষ্ণদাসবাবু স্বয়ং যুদ্ধ সংবাদ পড়িয়া সব কথা ভালো বুঝিতে পারেন না, তাই প্রতি শনিবারে তাহাকে বুঝাইবার ভার মুখুজ্জে মহাশয় গ্রহণ করিয়াছেন। কৃষ্ণদাসবাবু বলিলেন, পড়ুন। মুখুজ্জে মহাশয় তখন অত্যন্ত ধীরে ধীরে যুদ্ধ সংবাদ পড়িতে লাগিলেন। মাঝে মাঝে কাগজখানি নামাইয়া টিকা টিপ্পণী করিয়া কৃষ্ণদাসবাবুকে ব্যাপারটা বুঝাইতে লাগিলেন। এমন সময় শুষ্ক মুখ ঘর্মাক্ত কলেবর ধূলি ধূসরিত রাখাল ব্যাগ হাতে করিয়া আসিয়া দাঁড়াইল। হঠাৎ জামাতাকে এই অবস্থায় দেখিয়া কৃষ্ণদাসবাবু একটু আশ্চর্য হইয়া বলিলেন, বাবা রাখাল এসেছ? এসো এসো, বসো। তা বাড়ি সব ভালো তো? আগে হ্যাঁ, বলিয়াই রাখাল ব্যাগটি নামাইয়া ছাতাটি রাখিয়া শ্বশুরকে প্রণাম করিল। বসো বাবা বসো, জুতো খুলে ফেলো। ওরে, পা ধোবার জল নিয়ে আয়। ইস, ভারী ঘেমে উঠেছ যে বাবা, হেঁটে এলে? আগে হ্যাঁ। খুসরুপুর থেকে কবে এসেছ? আজ সকালেই এসে পৌঁছেছি। ওরে, বাড়ির ভেতর খবর দে, জামাইবাবু এসেছেন। তা বাবা দেখাটা তবু হলো। আজই না লীলাকে খুসরুপুরে নিয়ে যাবার দিন স্থির করেছিলে? আগে হ্যাঁ। তবে আর যাওয়া হলো না? আগে না, কাল যাব। বেশ বেশ। তা বাবা, যদি আমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতেই এলে, তা লীলাকেও তো অমনি সঙ্গে করে আনতে হয়। তার গর্ভধারিণী আজও দুঃখ করছিলেন, বলছিলেন, আহা, বাছা আমার আজ পশ্চিমে চলে যাবে, আবার কতদিনে আসবে তার কোনো ঠিক নেই। যাবার সময় একটিবার বাছাকে দেখতেও পেলাম না।
কথা শুনিয়া রাখালের মাথায় যেন বজ্রাঘাত হইল। তাহার নাসিকা কর্ণ দিয়া আগুন ছুটিতে লাগিল। মাথা ঝিমঝিম করিয়া উঠিল। চক্ষে যেন সকলই অন্ধকার হইয়া আসিল। আর তখনই সংজ্ঞা হারাইয়া সেই তক্তপোষ হইতে সশব্দে মেঝের ওপর পড়িয়া গেল। কি হলো, কি হলো বলিয়াই তাহার শ্বশুর চিৎকার করিয়া উঠিলেন। একজন ছুটিয়া গিয়া অন্তঃপুরে সংবাদ দিল। বাড়ির মধ্য হইতে লোকজন ছুটিয়া আসিল। জলান পাখাহান বলিয়া একটা খুব শোরগোল পড়িয়া গেল। একজন রাখালের কোটের বোতাম খুলিতে লাগিল, একজন তাহার মুখে জলের ঝাপটা দিতে লাগিল। একজন মুখুজ্জে মহাশয়ের হস্ত হইতে সংবাদপত্রখানা কাড়িয়া লইয়া রাখালের মাথার কাছে বাতাস করিতে লাগিল। রাখালের শাশুড়ি অন্তঃপুরের দ্বারের কাছে আসিয়া দাঁড়াইলেন। দিদি শাশুড়িও কোনো বাধা না মানিয়া বৈঠকখানায় প্রবেশ করিয়া রাখালের মস্তক কোলে তুলিয়া লইয়া বসিলেন এবং তাহার মুখের দিকে সজল নেত্রে চাহিয়া কম্পিত স্বরে বারংবার বলিতে লাগিলেন, হে মধুসূদন, হে হরি, দোহাই বাবা, সাত দোহাই তোমার, বাছাকে আমার ভালো করে দাও। ডাক্তার নিকটেই থাকিতেন। একজন তাহাকে সংবাদ দিতে ছুটিয়াছিল। ডাক্তারবাবু তাড়াতাড়ি আসিয়া জিজ্ঞাসা করিলেন, কি হয়েছে? কৃষ্ণদাসবাবু সংক্ষেপে ব্যাপারটা বর্ণনা করিলেন। ডাক্তারবাবু তখন রাখালে চেতনা সম্পাদন করিতে যত্নবান হইলেন। শীঘ্র ফলও দর্শিল। রাখাল চক্ষু মেলিয়া বিস্মিতভাবে চারিদিকে চাহিতে লাগিল। কৃষ্ণদাসবাবু বলিলেন, কেমন আছো বাবা? একটু ভালো বোধ হচ্ছে? ক্ষীণস্বরে রাখাল বলিল, কি হয়েছে? কৃষ্ণদাসবাবু আবার বলিলেন, কেমন আছো? ভালো আছি। বসতে পারবে? কই উঠে বসো দেখি। রাখাল উঠিতে চেষ্টা করিল, কিন্তু পারিল না। তাহার দেহ যেন 6 মাসের রোগীর মতো দুর্বল হইয়া পড়িয়াছে। দুইজনে ধরাধরি করিয়া তাহাকে উঠাইয়া তক্তপোষের ওপর শোয়াইয়া দিল। তাহার জামাকাপড় জলে ভিজিয়া গিয়াছিল। একজন পাখার বাতাস করিতে লাগিল। কিয়ৎক্ষণ পর রাখাল বলিল, শীত করছে। পাখা বন্ধ হইল। কৃষ্ণদাসবাবু বলিলেন, এই রোদ্রে এতখানি পথ হেঁটে এসে সর্দি গরমি হয়ে গেছে। দিদি শাশুড়ি বলিলেন, কেন দাদা এমন কর্ম করলে? একখানা গরুর গাড়ি ভাড়া করে আসতে হয় না? সুখী শরীর, পথ চলা মোটেই অভ্যেস নেই, সইবে কেন? মুখুজ্জে মশাই বলিলেন, আর এখানে কেন, বাড়ির মধ্যে নিয়ে গিয়ে কাপড় জামা ছাড়িয়ে দিয়ে বাবাজিকে শুইয়ে দাও। বুয়োর যুদ্ধের মাঝখানে এরূপ অভাবনীয় বাধা উপস্থিত হওয়াতে মুখুজ্জে মহাশয় অত্যন্ত মনক্ষুণ্ণ হইয়া পড়িয়াছিলেন। ধৈর্য রক্ষা তাহার পক্ষে উত্তর কঠিন হইয়া উঠিতেছিল। ডাক্তারবাবুও সেই পরামর্শ দিয়া বিদায় গ্রহণ করিলেন। রাখাল তখন অপেক্ষাকৃত সুস্থ হইয়াছিল। দুই দিকে দুইজনে ধরিয়া তাহাকে অন্তঃপুরে লইয়া গেল। কৃষ্ণদাসবাবুও সঙ্গে সঙ্গে যাইতে লাগিলেন। মুখুজ্জে মহাশয় একাই বসিয়া তখন যুদ্ধ সংবাদে মনোনিবেশ করিলেন। 2-4 ছত্র পড়িতেই পদশব্দ শুনিয়া বাহিরে চাহিয়া দেখিলেন রামজীবন রায় আসিতেছেন। ইনি জমিদার মহাশয়ের একজন প্রধান কর্মচারী, একটু দূর সম্পর্কও আছে। রামজীবন প্রবেশ করিয়া বলিলেন, ঘোষাল মশাই কোথা? এই বাড়ির ভেতর গেলেন। জামাইটি এসেছিল, এসেই অসুখ হয়ে পড়েছে বলিয়াই সকল বৃত্তান্ত বর্ণনা করিলেন। কিয়ৎক্ষণ পর কৃষ্ণদাসবাবুও বাহির হইয়া আসিলেন। রাখাল কেমন আছে উভয়ই জিজ্ঞাসা করাই বলিলেন, গাটা ক্রমে গরম হয়ে উঠেছে, বোধহয় জ্বর হবে। 2-1 কথার পর কৃষ্ণদাসবাবু বলিলেন, তা হ্যাঁ জীবন, নবীনের কোনো খবর পেলে?
নবীন জমিদারবাবুর কনিষ্ঠ ভ্রাতা। গত রাত্রি হইতে হঠাৎ সে নিরুদ্দেশ। চারিদিকে অনুসন্ধান চলিতেছে। রামজীবন বলিলেন, কোথায় গেছেন কিছুই তো বোঝা যাচ্ছে না। তবে আমরা একটুকু সন্ধান পেয়েছি। ওই কাল রাত দুপুরের পর তাকে আর দুলেদের সৌরভীর মাকে গাজনতলার হাটের কাছ দিয়ে একজন যেতে দেখেছে। তাই শুনে আমরা সৌরভীর মাকে ডাকিয়ে আর জিজ্ঞাসাবাদ করলাম, কিন্তু সে তো ছোটবাবুর সঙ্গে যাওয়ার কথা স্বীকারই করলে না। বললে করিমগঞ্জে তার এক বোনপো আছে, তার ভারী ব্যারাম শুনে কাল রাতে তাকে দেখতে গিয়েছিল, আজ ভোরেই ফিরে এসেছে। করিমগঞ্জ যেতে হলে গাজনতলার কাজ দিয়েই যেতে হয় বটে, তা সে যা হোক, চারিদিকে অনেক লোক পাঠানো হয়েছে, দেখাই যাক কোনো সন্ধান পাওয়া যায় কি না। বাড়িতে তো গিন্নিমা ভারী কাঁদাকাটি আরম্ভ করেছেন। কৃষ্ণদাসবাবু বলিলেন, তা তিনি তো কাঁদাকাটা করবেনই। আমাদের বাড়ির এরাও শুনে অবধি কেবলই হাই হাই করছে। ভালো খবরটি পেলেই পাঁচশিকে হরিণুর দেবে মানত করেছে। বাড়িতে আসতো যেত, গিন্নি তাকে ছেলের মতোই দেখেন। দুঃসম্পর্কের হলে কি হয়। কোথায় যে গেল ছোকরা, কি দুর্বুদ্ধি হলো। এখন প্রাণে প্রাণে বেঁচে থাকলেই মঙ্গল। এইরূপ কথোপকথনে সন্ধ্যা হইয়া আসিল। বন্ধুগণকে বিদায় দিয়া অন্তঃপুরে প্রবেশ করিয়া কৃষ্ণদাসবাবু দেখিলেন জ্বর ঘরে রাখাল অচেতন হইয়া পড়িয়াছে। সমস্ত দিন আকাশটা মেঘাচ্ছন্ন ছিল। সন্ধ্যার পূর্বে বৃষ্টি আরম্ভ হইল। রাখাল খুচরুপুরে তাহার সেই খাঁচার বাসাটিতে মলিন শয্যার উপর বসিয়া গালে হাত দিয়া ভাবিতেছিল। খোলা জানালা পথে জলের ছাট আসিয়া বিছানার এক প্রান্ত ভিজিয়া যাইতেছে, কিন্তু সেই দিকে তাহার ভ্রুক্ষেপ নেই। রাখালের কি সর্বনাশ হইয়াছে তাহা কি আর খুলিয়া বলিতে হইবে? আবার সর্বনাশের ওপর সর্বনাশ। শ্বশুরালয়ে পৌঁছিয়াই রাখাল জ্বরে পড়িয়াছিল। 5 দিন পর আরোগ্য লাভ করিল। ইতিমধ্যেই সকল কথাই সে জানিতে পারিল। শ্বশুরালয় হইতে নিজ গ্রামে গিয়া দেখিল সেখানেও ঢিঢি পড়িয়া গিয়াছে। একদিন মাত্র বাড়িতে থাকিয়া খুচরোপুরে ফিরিয়া আসিল। পৌঁছিয়া শুনিল ইতিমধ্যেই ইন্সপেক্টর সাহেব আসিয়াছিলেন। পীড়ার ভান করিয়া তাহার পলায়নের কথা সমস্তই ধরিয়া ফেলিয়াছেন। হেড অফিস হইতে চিঠি আসিয়াছে, 1 মাসের নোটিশে রাখালকে কর্মচ্যুত করা হইল। নোটিশের 1 মাস উত্তীর্ণ প্রায়, 2টি দিন মাত্র বাকি আছে। 1 মাস পূর্বে রাখালকে যাহারা দেখিয়াছিলেন আজ দেখিলে হঠাৎ তাহাকে চিনিতে পারিবেন না। এই 1 মাসের দুশ্চিন্তায় তাহার দেহখানি শীর্ণ হইয়া গিয়াছে, চক্ষুর কোলে কালিমা পড়িয়াছে। গৃহখানির আসবাব যৎসামান্য, একখানি দড়ির খাটিয়া, তাহার উপর রাখাল বসিয়া রহিয়াছে। দেওয়ালের নিকট একটা বড় প্যাকিং কেস আড়ভাবে স্থাপিত, তাহার উপর একটি পীতবর্ণ পুরাতন তোরঙ্গ, আর তাহার উপর কালো টিনের একটি হাত বাক্স, তাহার উপর বটতলার 2খানা ডিটেকটিভ উপন্যাস। প্যাকিং কেসটির ভেতর পিতল কাঁসার খান কতক বাসন। ঘরের এক কোণে একটা কাঠের টুল, তাহাতে ইয়ার অক্ষরগুলি খোদিত। তাহার উপর একটা জলের সরাই। অপর কোণে পেরেকে বাঁধা একটা দড়ির আলনায় কয়েকটা কাপড় জামা ঝুলিতেছে। একখানা বড় পোস্টবর্ডের ওপর সিগারেট বাক্সের অনেকগুলো ছবি গদ দিয়া আঁটা, তাহাই ভিত্তিগাত্রে গৃহস্বামীর শিল্পরুচির পরিচয় স্বরূপ ঝুলিতেছে। বৃষ্টি পড়িতে লাগিল। ক্রমে দিবালোকও অত্যন্ত ক্ষীণ হইয়া আসিল। মাঝে মাঝে সনসন করিয়া দমকা বাতাস বহিয়া বৃষ্টিপতন শব্দকে তীব্রতর করিয়া তুলিতেছে। রাখাল বসিয়া বসিয়া আকুল পাথার চিন্তা করিতে লাগিল। আর 2টি দিন মাত্র তাহার চাকরির মেয়াদ। এই 2 দিন পর সে কোথায় যাইবে, কি করিবে, কি খাইবে, ইহাই তাহার প্রধান চিন্তার বিষয়। এরূপ অবস্থায় পড়িলে লোকে বাড়ি যায়,
আপন আত্মীয় স্বজনের আশ্রয় গ্রহণ করে, কিন্তু সে পথও তাহার পক্ষে বন্ধ। এই কলঙ্কের পর দেশে গিয়া লোকের কাছে মুখ দেখাইবে কেমন করিয়া? তাহাও না হয় যাইত, কিন্তু আসিবার পূর্বে বাড়িতে তাহার বৌদিদির ব্যবহার স্মরণ করিয়া দেশে যাইবার কল্পনা মাত্র তাহার অসহ্য হইয়া উঠিয়াছে। এত দুঃখেও বৌদিদির কাছ হইতে সে বিন্দু মাত্র সহানুভূতি পায় নাই। শ্বশুরবাড়ি হইতে ফিরিয়া যে একটি দিন মাত্র বাড়িতে সে ছিল, সেই সময়টুকুর মধ্যেই বৌদিদি তাহাকে অনেক মর্মান্তিক কথা শুনাইয়া দিয়াছেন। তিনি বলিয়াছেন, তুমি যদি এই আপদকে আমাদের বাড়ি আনিয়া না রাখিতে, তাহা হইলে তো এই কেলেঙ্কারি হইতে পাইত না। এখন তুমি তো মজা করিয়া পশ্চিমে চলিয়া যাইবে, টাকা রোজগার করিবে, আবার বিবাহ করিবে, সুখে স্বচ্ছন্দে থাকিবে। আমাদের বাড়ির এই যে অখ্যাতিটা রটিল, আমার মেয়েদের বিবাহ হইবে কেমন করিয়া? ভুগিলে আমরাই ভুগিব, তোমার আর কি? বাড়ি গিয়া দাদার অন্নদাস হইয়া বৌদিদির মুখ নাড়া খাইতে কিছুতেই রাখালের প্রবৃত্তি হইতেছিল না। আর আত্মীয় স্বজনও নাই। এই 2 দিন পর রাখাল কোথায় যাইবে? এক কলিকাতায় যাওয়া, সেখানে কোনো মেসের বাসায় থাকিয়া অন্য একটা চাকরির চেষ্টা করা। লেখাপড়াও তেমন শিখে নাই। চট করিয়া যে আবার একটা চাকরিও হইবে, তাহারই বা ভরসা কি? যতদিন চাকরি না হইবে ততদিন বাসা খরচ চলিবে কোথা হইতে? পোস্ট অফিসে তাহার গুটিকতক টাকা আছে। বাজারে দেনা শোধ করিবার পর বড় বেশি অবশিষ্টও থাকিবে না। রেলের প্রভিডেন্ট ফান্ডে তাহার কিছু টাকা আছে, কিন্তু ডিসমিস হইয়াছে বলিয়া সেই টাকার অর্ধেকের ওপর তাহারা কাটিয়া লইবে। সেই টাকা বাহির হইতেও 3-4 মাস বিলম্ব। এই 3-4 মাস কাটিবে কেমন করিয়া? শেষে কি অনাহারে মরিতে হইবে? নিজের জীবনটা সেই মেঘাচ্ছন্ন সন্ধ্যার মতোই অন্ধকার বলিয়া রাখালের মনে হইতে লাগিল। খুচরোপুরে পৌঁছিয়া অবধি প্রতিদিনই সে এই প্রকার চিন্তা করিয়াছে। চিন্তা করিয়া আজিও কোনো কুলকিনারা পায় নাই। জীবনটা তাহার কাছে অতি বিষাদ, অতি তিক্ত হইয়া পড়িয়াছে। এক এক সময় নৈরাশ্যের প্রাবল্যে তাহার ইচ্ছা করিত দূর হোক। সংসার ধর্মে আমার আর কোনো প্রয়োজন নাই, আমি সন্ন্যাসী হইয়া যাইব। সন্ন্যাসী হইয়া কাশীর দশাশ্বমেধ ঘাটে চুপ করিয়া বসিয়া থাকিব। খাবারেরও অভাব হইবে না। কয়েকদিন পূর্বে স্টেশন মাস্টার বাবু যখন তাহাকে জিজ্ঞাসা করিয়াছিলেন, আপিস হইতে পত্র আসিয়াছে, কোন স্টেশন অবধি আপনার পাস আবশ্যক, তখন রাখালের মনে উক্ত ভাবই প্রবল ছিল। সুতরাং সে কাশীর পাশই চাহিয়াছিল। তবে এই বিষয়ে এখনো সে কৃতনিশ্চয় হয় নাই। জল একটু থামিয়াছে। স্টেশনে 6টার ঘণ্টা বাজিল। পানি পাড়ে আসিয়া রাখালের কাছে দিয়া সেলাই চাহিল। কেরোসিনের বাতিটি জ্বালিয়া জানালা বন্ধ করিয়া দিল। শেষে বলিল, বাবু, সিধা বাহির করিয়া দিন। রাখাল অন্যমনস্কভাবে বলিল, থাক, আজ আর রাত্রে কিছু খাইব না। পাড়ে বলিল, কিছুই খাইবেন না? রাখাল বলিল, ক্ষুধা নাই, যদি দরকার হয় স্টেশনের 2-4 পয়সা লুচি কিনিয়া খাইব এখন। মা নহে, স্ত্রী নহে, ভগিনীও নহে, যে খাওয়াইবার জন্য পীড়াপিড়ি করিবে। আচ্ছা বাবু, বলিয়া আনন্দে পাড়েজি প্রস্থান করিল। এই বাদলের রাত্রে তাহার একটা ঝঞ্ঝাট বাঁচিয়া গেল। সন্ধ্যা 6টা হইতে সমস্ত রাত্রি রাখালের ডিউটি, টেলিগ্রাফের কর্ম, টিকিট বিক্রয়, গাড়ির পাস করা, সকলই তাহাকে একাকী করিতে হয়। তবে রাত্রি 12টার পর কার্যকর্ম আর বড় থাকে না। 12টার সময় শেষ প্যাসেঞ্জার গাড়ি আসে, আর তাহার পর সে একটু ঘুমাইতে পায়। টেলিগ্রাফের কলে ঘণ্টা লাগাইয়া ব্যাটারি বক্সের ওপর বিছানা বিছাইয়া প্রতি রাত্রে সে নিদ্রা যায়।
6:30 হইল। রাখাল তখন একটি দীর্ঘশ্বাস ত্যাগ করিয়া ধীরে ধীরে উঠিল। তাহার আপিসের পোশাক, সাদা পালুন, কালো কোট কাঁধের উপর ফেলিয়া বগলে ছাতা হাতে সরকারি লণ্ঠন লইয়া বাহির হইয়া ঘরের দুয়ারে চাবি বন্ধ করিল। তাহার পর ধীরে ধীরে স্টেশনে গেল। বড়বাবু তখন বাসা হইতে জলযোগ সারিয়া আসিয়া পান চিবাইতে চিবাইতে গড়গড়ার ধূমপান করিতেছে। একটু পরেই আপিসে চিঠিপত্র লিখিতে বসিবেন। রাত্রি 8টা অবধি চিঠিপত্র লিখিয়া তিনি বাসায় ফিরিয়া যান। রাখালকে দেখিয়াই বলিলেন, ওহে, তোমার পাস এসেছে, এই নাও। বলিয়াই পাসখানি বাহির করিয়া রাখালের হাতে দিলেন। বলিলেন, তা এখন গিয়ে কাশিতেই থাকবে নাকি? হ্যাঁ, দিন কতক তাই থাকব। তা কতদিনে বাড়ি যাবে? এখনো কিছু ঠিক করিনি। এই বলিয়া রাখাল নীরবে আপন নির্দিষ্ট কাজকর্মগুলি করিতে বসিল। রাত্রি 12টার প্যাসেঞ্জার ছাড়িল। সিগন্যালম্যান ঘণ্টা বাজাইয়া দিয়া ফুকারিল, চলো মুসাফির পুরবকে জানেওয়ালা টিকিটস লো। টিকিটের জানালা খুলিয়া রাখাল খান কতক টিকিট বিক্রয় করিল। এই ঝড় জলে এত রাত্রে আরোহী অধিক নাই। টিকিট বিক্রয় শেষ করিয়া পাতলুন এবং কালো কোট পরিয়া মকমলের টুপি মাথায় দিয়া লণ্ঠন হস্তে গাড়ি পাস করিবার জন্য রাখাল বাহির হইল। মেঘে আকাশ তখনও আচ্ছন্ন। উত্তর পশ্চিম কোণে ঘন ঘন বিদ্যুৎ চমকিতেছে। প্ল্যাটফর্মের ওপর গুটি কয়েক লণ্ঠন জ্বলিতেছে, কিন্তু যা ক্ষীণ আলোক, এই গভীর অন্ধকার তাহাতে কিছুতেই দূর হইতেছে না। দেখিতে দেখিতেই বিপুলাকায় ত্রিনেত্র নিশাচরের ন্যায় ভীম গর্জনে প্যাসেঞ্জার আসিয়া দাঁড়াইল। আজ বৃষ্টির জন্য পান সিগারেটওয়ালা আসে নাই। পুরী মিঠাইওয়ালাও নিজ কুঠিরে আরামে নিদ্রামগ্ন। রাখাল এবং সিগন্যালম্যান ছাড়া মাত্র আর গুটি চারেক খালাসি আছে। ট্রেনখানি স্টেশনে দাঁড়াইবা মাত্রই ইন্টারমিডিয়েট গাড়ি হইতে একটা বিষম কোলাহল উত্থিত হইল। জনকতক লোক ব্যস্ত হইয়া নামিয়া পড়িয়া বাবু গার্ড সাহেব বলিয়া চিৎকার আরম্ভ করিল। গোলমাল শুনিয়া লণ্ঠন হস্তে রাখাল সেই দিকে গিয়া জিজ্ঞাসা করিল, কা হুয়া হ্যাঁ? 3-4 জন সমস্বরে বলিয়া উঠিল, একটু আদমি মর গিয়া বাবু। কাহা কাহা? এই বলিয়া রাখাল গাড়ির কাছে গেল। দেখিয়ে না। এই বলিয়া তাহারা গাড়ি দেখাইয়া দিল। রাখাল প্ল্যাটফর্মে দাঁড়াইয়া খোলা দরজাপথে উকি দিয়া দেখিল গাড়ির মেঝের ওপর সন্ন্যাসী বেশধারী কাহার মৃতদেহ পড়িয়া আছে। কামরার ভেতর প্রবেশ করিতে তাহার আর সাহস হইল না। অন্যান্য গাড়ি হইতেও লোক নামিয়া আসিয়া সেইখানে ভিড় করিয়া দাঁড়াইল। রাখাল জিজ্ঞাসা করিল, কেমন করিয়া মরিল? আরোহী বলিল, ফতুয়া স্টেশন অবধি বাবাজি বেশ আসিয়াছিলেন, আমাদের সঙ্গে কত গল্প গুজব করিয়াছিলেন। গাড়ি ফতুয়া ছাড়িলে গাঁজা সাজিবেন বলিয়া ছিলম বাহির করিলেন। থলি হইতে গাঁজা বাহির করিতে করিতেই তাহার সর্বাঙ্গ কাঁপিতে লাগিল। ক্রমিক কাঁপুনি অত্যন্ত বাড়িয়া গেল। ভয়ানক জোরে হাত পা ছুড়িতে লাগিলেন। 2-1 তাহার হাতও ধরিতে গিয়াছিল, কিন্তু সামলাইতে পারিল না। তাহার পর বাবাজি গাড়ির মেঝের উপর পড়িয়া গেলেন। মুখে ফেনা ভাঙিতে লাগিল। তাহার পর সমস্তই থামিয়া গেল। আমরা নাকে হাত দিয়া দেখিলাম, নিঃশ্বাস নাই। রাখাল বলিল, কতক্ষণ এইরূপ হইয়াছে? 10 মিনিট কিংবা আরও বেশি। ইতিমধ্যেই গার্ড সাহেব আসিয়া পৌঁছলেন। সকল কথা শুনিয়া তিনি রাখালকে বলিলেন, লাশ নামাইয়া লন। রাখাল বলিল, এইখানে লাশ নামাইয়া কি হইবে? এখানে ডাক্তার নাই, পুলিশ নাই। গার্ড বলিলেন, সে হইবে না, গাড়িতে মৃতদেহ রাখিবার নিয়ম নাই। পুলিশকে ডাক্তারকে যথারীতি অ্যাক্সিডেন্ট মেসেজ দিলেই তাহারা আসিবে।
অগত্যাই রাখাল তখন লাশ নামাইতে বাধ্য হইল। 4 জন খালাসি কামরার ভেতর প্রবেশ করিয়া সন্ন্যাসীর মৃতদেহ নামাইল। গার্ড সাহেব আরোহীগণকে জিজ্ঞাসা করিলেন, গাড়িতে ইহার জিনিসপত্র কি কি আছে? আরোহীরা একটা ট্রাঙ্ক, একটা কমণ্ডল এবং একখানা কম্বল দেখাইয়া দিল। জিনিসগুলি নামাইয়া সেইগুলির 2টা তালিকা প্রস্তুত করিয়া একখানিতে রাখালের সহি লইয়া গার্ড সাহেব আপনার কাছে রাখিলেন, আর একখানি নিজে সহি করিয়া রাখালকে দিলেন। এই সমস্ত করিয়া গাড়ি ছাড়িতে প্রায় 15 মিনিট বিলম্ব হইয়া গেল। সেই ইন্টারমিডিয়েট গাড়ি হইতে সকল আরোহী নামিয়া ইতিমধ্যেই অন্যান্য গাড়িতে উঠিয়া পড়িয়াছিল। গাড়ি ছাড়িলে পরবর্তী স্টেশনের সংবাদ দিয়া রাখাল আবার প্ল্যাটফর্মে বাহির হইয়া আসিল। সিগন্যালম্যানকে জিজ্ঞাসা করিল, লাশ কোথায় রাখা যায়? প্ল্যাটফর্মে ফেলিয়া রাখা তো উচিত নহে, শিয়াল কুকুর টানাটানি করিবে। সিগন্যালম্যান বলিল, পার্সেল গুদামে। সেই ভালো বলিয়াই রাখাল চাবি আনিয়া পার্সেল গুদাম খুলিয়া সন্ন্যাসীর মৃতদেহ স্থানান্তরিত করিল। তাহার জিনিসপত্র সেইখানে রাখাইয়া গুদাম বন্ধ করিয়া আপিসে ফিরিয়া অ্যাক্সিডেন্ট মেসেজ লিখিতে বসিল। খালাসিরা আসিয়া বলিল, বাবু, মরা ছুঁইয়াছি, বাড়ি গিয়া স্নান করিতে হইবে। রাখাল বলিল, যাও। সিগন্যালম্যান আসিয়া বলিল, বাবু, এখন কোনো মালগাড়ি আছে কি? রাখাল 2 দিকে স্টেশনে জিজ্ঞাসা করিয়া জানিল কোনো গাড়ি নাই। তাহা শুনিয়া সিগন্যালম্যান বলিল, তবে যদি হুকুম দেন একবার বাসায় যাই, আমার স্ত্রীর ব্যারাম, 2টার সময় আসিব। রাখাল বলিল, যাও। অ্যাক্সিডেন্ট মেসেজ দিয়া টেলিগ্রাফের কলে ঘণ্টা লাগাইয়া রাখাল শয়ন করিল। বাহিরে মাঝে মাঝে মেঘ গর্জন হইতেছে। রাখালের ঘুম আসিল না। সে একবার নিজের কথা আর একবার মৃত সন্ন্যাসীর কথা চিন্তা করিতে লাগিল। ভাবিল, কে এই সন্ন্যাসী? বাঙালি কি? না, বোধহয় হিন্দুস্থানি। আকার প্রকার যেন হিন্দুস্থানির মতো। কোথায় যাইতেছিল কে জানে? বোধহয় বৈদ্যনাথ কিংবা পুরীতে যাইতেছিল। করল প্রাতের ট্রেনে যখন মোকাম্বা হইতে পুলিশ আসিবে, তল্লাশি করিবে, তখন উহার টিকিটখানি দেখিলেই বোঝা যাইবে। নিজের কথা ভাবিল। কাশীর পাশ লইয়া মুশকিল করিয়াছে। কাশীতে গিয়া আমি কি করিব? সন্ন্যাসী হইব? বড় কষ্টের জীবন। এই যে একজন সন্ন্যাসী গাড়িতে বেঘরে প্রাণ হারাইল, ইহার সম্ভবত এমন কেহই নাই যে মরিয়াছে বলিয়া 2 বিন্দু অশ্রুপাত করে। তা আমারই বা আর কে আছে? আমি মরিলেই বা কে কাঁদিবে? আমি তো এখন সন্ন্যাসী হইয়াও সন্ন্যাসী নই, ফকির, একেবারে ফকির। 1 মাস বসিয়া খাইবার সংস্থানও আমার নাই। যাই, কাশীতেই যাই। মা অন্নপূর্ণা আছেন, সেখানে না খাইয়া কেহই মরে নাই শুনিয়াছি। অদিষ্টে কি শেষে এই লেখা ছিল? আবার সন্ন্যাসীর কথা আলোচনা করিতে লাগিল। ওই সন্ন্যাসীও কি আমারই মতো ফকির, আমারই মতো নিঃস্ব? বোধহয় না। ও তো 3য় শ্রেণীতে যাইতেছিল, দেড়া মাসুলের গাড়িতে যাইতেছিল। পশ্চিমের লোক একটু সম্পন্ন না হইলে আর দেড়া মাসুলের টিকিট ক্রয় করে না। অনেক অর্থশালী সন্ন্যাসীও তো আছে শুনিয়াছি। সন্ন্যাসী হইলেই সকলেই কিছু আর ফকির হইয়া যায় নাই। আচ্ছা, ইহার বাক্সে যদি টাকা থাকে? কত টাকা আছে কে জানে? 100 নাকি 200 নাকি 1000 নাকি তাহারও বেশি। করল পুলিশ আসিয়া বাক্স খুলিবে, তখন জানা যাইবে। টাকাগুলো কতক পুলিশে খাইয়া ফেলিবে আর কতক সরকারে জমা করিবে।
এমন সময় হঠাৎ একটা কথা রাখালের মস্তিষ্কে উদিত হইল। তখন বাহিরে দেবতা গর্জন করিয়া উঠিলেন। সেই শব্দ শুনিয়া রাখাল আতঙ্কে শিহরিয়া উঠিল। কিছুক্ষণ আবার নিজের আসন্ন অবস্থার কথা ভাবিল। সেই গোপনীয় কথাটি আবার তাহার মনে নানা দিক দিয়া উঁকি দিতে লাগিল। ভাবিল, এই সন্ন্যাসীর বাক্সে যদি অনেক টাকা কড়ি থাকে, আমি কেন তা লই না? পুলিশে কেন খাইবে? সরকারের অফুরন্ত ভাণ্ডারে কেন তাহা যাইবে? কই, এইবার তো অন্তর্যামী দেবতা ক্রোধে গর্জন করিয়া উঠিলেন না। রাখাল মনে মনে তর্ক করিতে লাগিল। যদি লই তাহাতে দোষ কি? যাহার টাকা সে তো আর ভোগ করিতে পাইবে না, আর কাহারও তো অনিষ্ট করিতেছি না। আমি যদি পাহাড়ে বেড়াইতে গিয়া একটা মস্ত হীরা কুড়াইয়া পাই, লইব নাকি? কেনই বা লইব না? উত্তম সুযোগ উপস্থিত হইয়াছে। স্টেশনে কেহই নাই এখন। যাই, পার্সেল গুদাম খুলিয়া সন্ন্যাসীর দেহ অনুসন্ধান করি। নিশ্চয়ই বাক্সের চাবি পাইব। এমন সময় আবার বৃষ্টি আরম্ভ হইল। স্টেশনের টিনের ছাদের ওপর বড় বড় ফোঁটা পড়িয়া ঢং ঢং করিয়া শব্দ হইতে লাগিল। রাখাল ধীরে ধীরে গাত্রোত্থান করিল। জুতা পায়ে দিয়া চাবি ও লণ্ঠন লইয়া আপিস হইতে বাহির হইল। দুইবার সমস্ত বারান্দাটায় পায়চারি করিল। কেহ কোথাও নাই। এমন অন্ধকার, এমন বৃষ্টি, চোরের পক্ষে এমন সুযোগ আর কি হইতে পারে?